বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ের হাত ধরে বাংলাদেশের পরিবর্তন সূচিত হয়েছে, এখনো আমরা পরিবর্তনের স্বপ্ন দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল পূর্ব বাংলার মুসলমানদের শিক্ষিত করার জন্য, চাষা বুসা কোনো কাজ করতে পারে না, কিছু পড়তে পারে না, লিখতে জানে না, কলকাতার বাবুরা সব কিছু হলো ডমিনেটেড করতেছিল। তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে অনেক দিন পর এসে, দীর্ঘ সময় গিয়েছে, ৭১ গিয়েছে, ৯০ গিয়েছে, ৭৫ গিয়েছে, সময়ের বাঁকে বাঁকে অনেক সময় গিয়েছে। বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। আবার কিছু তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম বিশ্ববিদ্যালয় চালু করেছে রাষ্ট্রকল্প লাইব্রেরি। রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা, এটা একটা মহতী উদ্যোগ, এটা আমরা সাধুবাদ জানাই। রাষ্ট্র যদি না থাকে আমাদের অস্তিত্ব থাকে না। এখানে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে, আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। এখনো এই বিশ্ববিদ্যালয়ের গ্রাম শরীরের প্রত্যেকটি অঙ্গে আছে। এই বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ডাচ হলপাড়াগুলাতে আমরা তখন শেখ হাসিনা ছাত্রলীগের আমলে পালিয়ে পালিয়ে হলো গাছতলায়, ছোট ছোট বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে রাষ্ট্র নিয়ে আলাপ করতাম। আলহামদুলিল্লাহ আমাদের সুযোগ হয়েছে এই গণ অভ্যুত্থানের পরে। এখন আমরা কিভাবে বাংলাদেশ রাষ্ট্রটা গঠন হবে, ওপেন ফোরামে সবার সামনে আলোচনা করছি, নিজেদের চিন্তাগুলো শানিত করছি, যাতে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারি। আজকে আলোচনার টপিক নির্ধারণ করা হয়েছে রাষ্ট্র পুনর্গঠন এবং গণভোটে হাঁয়ের প্রাসঙ্গিকতা। এই প্রোগ্রামে আজকে উপস্থিত থাকবেন এই গণ অভ্যুত্থানের পরে এই রাষ্ট্রকে রিকনস্ট্রাক্ট করার জন্য যে সংস্কার কমিশন হয়েছে, সে সংস্কার কমিশনের অন্যতম পুরোধা জনাব আলী রিয়াজ স্যার দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন। মনির হায়দার ভাই রাষ্ট্র নিয়ে আলাপ দিয়ে যাচ্ছেন। এবি পার্টির রাসেল সুলতানা মিলিয়াপু, এবং এই ক্যাম্পাস চত্বর থেকে বিভিন্ন জায়গায় আমাদের তরুণদের নতুন একটা স্বপ্ন যিনি দেখিয়েছিলেন মাহফুজ আলম। আমি আজকে শুনতে এসেছি, বলার জন্য নয়, তারপর দুই একটা কথা বলি। আমরা বিভিন্ন স্কুল কলেজে পৌরনীতির বইয়ে হলো রাষ্ট্র কি বিষয় সেটা হলো পড়ে থাকি, কিন্তু সেটা ইন্টারমিডিয়েট পর্যন্তই। তারপরে বিশ্ববিদ্যালয় জীবনে এসে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন যারা রথী মহারথী বুদ্ধিজীবী আমাদেরকে বিভিন্ন সময় লেকচার দিয়ে থাকেন রাষ্ট্রের উপরে। কিন্তু আমি রাষ্ট্রের উপরে লেকচার দিব না, আমি যা বুঝি, আমি অত বুদ্ধিজীবী না, আমি একটু র ভাষায় বুঝি। রাষ্ট্র বলতে অনেকগুলা বিষয়ের সমষ্টি, আর এই সমষ্টির মূল গাঠনিক প্রক্রিয়া হলো মানুষ। মানুষ চিন্তা করে যে পৃথিবীতে আমি এসেছি, আসার পরে যখন সবাই একসাথে হয়, তারপর একটা ফ্যামিলি তৈরি হয়, ফ্যামিলির পর একটা সোসাইটি তৈরি হয়, সেই সোসাইটির মধ্যে অনেকগুলো যুদ্ধ বিগ্রহ হয়, তারপরে সবাই মিলে একসাথে চলো আমরা একটা চুক্তি করি, যে চুক্তির মধ্য দিয়ে আমরা সবাই শান্তিতে বসবাস করব। তখন তারা একটা রাষ্ট্র গড়ে তোলে, যেটার মধ্য দিয়ে মডার্ন স্টেটের উৎপত্তি। এই রাষ্ট্রকে চালানোর জন্য আবার একটা এক্সিকিউটিভ বডি প্রয়োজন হয়, যেই বডিটাকে বলা হয়ে থাকে গভর্নমেন্ট। এবং এই রাষ্ট্রটা কিভাবে চলবে সকল সোসাইটির মানুষগুলো একসাথে বসে তারপরে নির্ধারণ করে। তো স্বাস্থ্যর যে পলিসি বাংলাদেশে এই পর্যন্ত গাঠনিক প্রক্রিয়ায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কোনো পলিসি আসে নাই।
শিক্ষা ব্যবস্থায় যদি আমরা যাই, শিক্ষা ব্যবস্থা হলো কয়েক ধারা করে রাখা হয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে যাই, বড় বড় প্রতিষ্ঠান আছে, ম্যাথের টিচার নাই। আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো পলিসি নাই যে বাংলাদেশ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কেমন হবে। ফলত এখানে স্টুডেন্টদের মধ্যে ক্ষোভ, বঞ্চনা সৃষ্টি হয়েছে। আমি যে স্টেট চাই, যে পড়াশোনাটা চাই, স্টেট এটা আমার না। তখন সে এটা গঠন প্রক্রিয়ার জন্য মাঠে নেমে এসেছে। অর্থনৈতিক ব্যবস্থা যান, অর্থনৈতিক ব্যবস্থাটা হয়েছে কয়েকটা ফ্যামিলি, কয়েকটা ব্যক্তি, যেখানে মুক্তিযুদ্ধের আমরা একটা চুক্তিনামায় সবাই একসাথে বলেছিলাম, রক্ত দিয়েছিলাম, একটি সাম্যের সোসাইটি আমরা গড়ব। তো গত 50 বছরে অর্থনৈতিক অবস্থা এই পর্যন্ত এসেছে যে এক শ্রেণী এত টাকা ফুলে ফেপে বড় হয়েছে, তারা বাংলাদেশে আর টাকা রাখার জায়গা পায় না, এখন সিঙ্গাপুরে হলে পাচার করতেছে। ফলত আমার আপনার যারা রয়েছে, আমাদের সোসাইটিতে যারা রয়েছে, আমাদের কাছে এই রাষ্ট্রটা ট্রাস্ট বা ক্রেডিবল জায়গায় মনে হচ্ছে না। এবার যদি রাজনৈতিক সংগঠনগুলোতে আসি, যে আমরা যখন কোথাও রাজনীতি করতে চাই, আমাদের যেই সংগঠনকে আমরা দেখতে চাই, ওয়াও দ্যাটস মাই অর্গানাইজেশন, আমি এটাতে ফিল করি, কানেক্ট করি, এটাতে করতে চাই, এমন ধরনের কোন পলিটিক্যাল অর্গানাইজেশন আসলো না, শিক্ষা ব্যবস্থা আসলো না, অর্থনৈতিক ব্যবস্থা আসলো না। এবং গত 15 বছরে জুডিশিয়ারিকে ব্যবহার করা হয়েছে, ন্যায় বিচারের জন্য যাওয়া হয়েছে, স্কুল কলেজ থেকে বাচ্চাদেরকে ধরে নিয়ে জেলের মধ্যে রিমান্ডে দেওয়া হয়েছে। মা কান্না করতে করতে উকিলের কাছে গিয়েছেন, বলেছেন আমার ছেলের মুক্তি প্রয়োজন। কোর্ট রায় দিয়েছে, মুক্তি দেওয়া যাবে না। আমরা গড়ে তুলতে পারি নাই। যদি এই সিভিলাইজেশন যাত্রায় আমরা শেষ করতে না পারি, বাংলাদেশ রাষ্ট্র বারবার হলো হোঁচট খাবে। আমরা 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের পরে এবং এর আগে একটি ঘোষণাপত্র হয়েছিল যে আমাদের এই রাষ্ট্রের চুক্তিনামা হবে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এই চুক্তির মাধ্যমে আমরা আগামী বাংলাদেশ চালাবো। কিন্তু এই গঠনিক প্রক্রিয়ায় 71 সালের পরে একদল এসে বলল যে আমরা এই প্রক্রিয়া চালাবো না। তখনই আমাদের সোসাইটিতে আবার নতুন করে ক্ষোভ, বঞ্চনা সৃষ্টি হলো। তো যখন রাষ্ট্রের প্রতি মানুষের বিশ্বাস আসে, মানুষ বিশ্বাস করে ইটস মাই স্টেট, ইটস মাই সোসাইটি, তখনই কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনটা হয়ে ওঠে। আমি 90-এর সময়ও একটি আন্দোলন হয়েছিল এখানে, যে আমরা বাংলাদেশ রাষ্ট্রটা নতুনভাবে গড়ে তুলব। সকল পলিটিক্যাল পার্টির মধ্যে চুক্তি হয়েছিল, কিন্তু সেই চুক্তি নামার পরে সবাই আমাদের জনগণের সাথে আবার বিট্রাই করলো। তারপরে গত 15 বছর আমরা রাষ্ট্রের যে গাঠনিক প্রক্রিয়া রয়েছে, রাষ্ট্রের যে ইন্ডিপেন্ডেন্ট যে বডিগুলো থাকার কথা, প্রত্যেকটা বডিকে হলো দোষে দেওয়া হয়েছে। আমি একটা একটা করে আসি। স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা হলো আপনার পকেটে যদি টাকা থাকে আপনি ল্যাবে যেতে পারবেন, আর ইউনিভার্সিটির স্টুডেন্ট হলে সর্বোচ্চ হলো মেডিকেল সেন্টারে যাইতে পারবে, 2টা নাপা ট্যাবলেট ধরায় দিবে। সর্বোচ্চ গেলে ঢাকা মেডিকেলে যাইতে পারবে এবং প্রথমে ঢোকার সময় হলো ওইখানে হলো ওয়াশরুম দেখলে বমি আসে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যদি না করতে পারেন, এই দায়ভার আপনাদের নিতে হবে। বর্তমান সরকারের বিষয়ে আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করতেছি। আমি যেহেতু এই আসন ইলেকশন করছি, আমার প্রথম দায়িত্ব হলো শহীদ ওসমান হাদী ভাইয়ের বিচার নিয়ে পুরো বাংলাদেশে সর্ব জায়গায় যাওয়া। আমি সরকারকে আহ্বান জানাবো যে আপনারা শহীদ ওসমান হাদীর বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করেন। আপনারা এটা সাগর রুনি হত্যাকাণ্ডের মতন বছরের পর বছর ঝুলাইয়া রাখার এই যে কয়দা কানুন, আপনারা সেটা থেকে বের হন। এবং আমি সকল দলের প্রতি আহ্বান জানাবো,
ইনকিলাব মঞ্চের ছোট ভাইয়েরা দিনের পর দয়ান মিছিল করে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন শহীদ ওসমান হাদী ভাইয়ের বিচার চেয়ে। পুরো বাংলাদেশে রব উঠেছে, হাদী হত্যার বিচার চাই, কিন্তু এই ভয়েস গুলো হলো বর্তমান সরকারের কানে পৌঁছেছে না। কেন পৌঁছতেছে না? আমরা দ্রুত শহীদ ওসমান হাদী ভাইয়ের বিচারিক যে হত্যাকাণ্ড হয়েছে এটার বিচার চাই, এবং আমরা সুষ্ঠু একটি ইলেকশন চাই বাংলাদেশে, এবং গণভোটে যাতে আমরা হায়ের মধ্যে নিয়ে নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে পারি, যাতে আমাদের চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য থেকে সর্বক্ষেত্রে নতুন একটা ব্যবস্থা প্রচলন করতে পারি। সেই ক্ষেত্রে আপনারা যথাযথ উদ্যোগ নেবেন, কারণ বাংলাদেশ যখন হেরে যায় তখন একমাত্র বাংলাদেশের ভরসা হয়ে দাঁড়িয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে বড় ভূমিকা রয়েছে। আপনারা যদি রাষ্ট্রকে পুনর্গঠনে এগিয়ে আসেন, বাংলাদেশ কখনো হারবে না, বাংলাদেশ কখনো ভারতের কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ। সেই যাত্রায় আপনাদেরকে সালাম জানিয়ে এবং সংগ্রামী অগ্রিম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মুক্তি দেওয়া যাবে না, কোনো বিচার বলতে কিছু ছিল না। তখন মানুষের মধ্যে যে ক্ষোভ, বঞ্চনা সৃষ্টি হয়েছিল, সেই থেকে 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল। এবং এই যে গণ অভ্যুত্থানে কৃষক, কুলি, মজুর, ব্যবসায়ী থেকে শুরু করে সবাই, ছাত্র, শ্রমিক জনতা সবাই অংশগ্রহণ করেছিল। সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, যেই রাষ্ট্র আমি চিন্তা করি এই রাষ্ট্র এটা না, এটা যদি আমি ভেঙে দিতে পারি তাহলে আমি নতুন করে একটা রাষ্ট্র গড়তে পারবো, যে রাষ্ট্রতে আমার শিক্ষা ব্যবস্থা থাকবে, আমার স্বাস্থ্য ব্যবস্থা থাকবে, আমার অর্থনৈতিক ব্যবস্থা থাকবে, সকল ব্যবস্থার মধ্য দিয়ে এমন একটা জায়গা থাকবে যেটাতে আমার মানবিক মর্যাদা নিয়ে ইনসাফের একটি সোসাইটিতে আমি বসবাস করতে পারবো। সবাই আন্দোলনে নেমে আসলো। যারা এই সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে সেই মানুষগুলোর বিরুদ্ধে লড়ে গেল। গণ অভ্যুত্থানের পরে এই মানুষগুলো আবার প্রতারণার শিকার হলো। তারা যে আবেগ, অনুভূতি, ইচ্ছার জন্য জীবন দিল, যে সবজি বিক্রেতা নিজের সবজি দোকান রেখে হলো এই গণ আন্দোলনে নেমে এসেছিল, গণ অভ্যুত্থানে বিপ্লবে নেমে এসেছিল, যে মা তার বাচ্চাকে বাসা রেখে নেমে এসেছিল, তার মধ্যে তো একটা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ রাষ্ট্রটা আমি এইভাবে গঠন করতে চাই। কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল, স্টুডেন্টরা দাবি তুলতেছে এই হল পুনর্গঠন করা প্রয়োজন। যখন এই হলটা এমন একটা অবস্থায় পড়ে যাবে, হয়তো তার গঠন করা প্রয়োজন অথবা পুনর্গঠন করা প্রয়োজন। তো ধরেন আমাদের এই টিএসসি অডিটোরিয়াম এমন একটা অবস্থায় গিয়েছে যে এখান থেকে উপর থেকে আস্তরগুলো খসে পড়তেছে, তখন তো স্টুডেন্টরা জানাবে অথরিটির কাছে যে এটা পুনর্গঠন করা প্রয়োজন, যাতে হলো বাংলাদেশে আমি নিরাপদ থাকি, টিএসসি অডিটোরিয়ামে নিরাপদ থাকি, একটা পাথর বা ইট পড়ে আমি না মারা যাই। তো গণ অভ্যুত্থানে যে মানুষগুলো স্বপ্ন নিয়ে আসলো, সেই স্বপ্নের আমরা কোনো বাস্তবায়ন দেখতে পারলাম না। কারণ গণ অভ্যুত্থানের পরে যেই অথরিটির জায়গা ছিল, যে পাওয়ারের জায়গা দিয়ে রিকনস্ট্রাকশনটা করা হয়, সেই পাওয়ার স্ট্রাকচারটা চলে গেল হলো বার্গেনিং জায়গায়। সেই বার্গেনিং জায়গায় যাওয়ার পরে এমন একটা অবস্থায় আমরা পৌঁছলাম যে আমাদের দিন শেষে একটু খাবার দেওয়ার জন্য সংস্কার একটা প্রক্রিয়া আসলো, যে সংস্কারের মধ্য দিয়ে সাংবিধানের মূল যে কাঠামোগত বিন্যাস, যে পরিবর্তন, যেখানে বড় সমস্যা রয়েছে এটা আমরা পরিবর্তন করব, সেই জায়গায় আমরা হাত দিতে পারলাম না। আমরা বলেছিলাম একটি গণপরিষদ প্রয়োজন, যে গণপরিষদের মধ্য দিয়ে বাংলাদেশের যে বেসিক বা মৌলিক সমস্যা, ওই সমস্যাগুলোতে আমাদের নিয়ে গিয়ে আঘাত করে নতুন একটি হলো সংবিধান চুক্তিপত্র আমাদেরকে বানাতে হবে, নতুন একটা গেম প্ল্যান বানাতে হবে, যেই চুক্তিপত্রের মাধ্যমে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাব, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের থেকে যে বৈষম্য রয়েছে সেখান থেকে মুক্তি পাব। যিনি প্রধানমন্ত্রী আছেন সেই প্রধানমন্ত্রী জুডিশিয়ারিকে কন্ট্রোল করবে না, এই প্রধানমন্ত্রী আবার কোনো রাজনৈতিক দলকে কন্ট্রোল করবে না, এবং পুরো প্রশাসনিক যে ক্ষমতা রয়েছে সেটা ডিসেন্ট্রালাইজ করা হবে। কিন্তু আমাদের সে আশা অধরা রয়ে গেল। মহাত্মা গান্ধী এখানে সংগ্রাম করেছেন, বিভিন্ন জায়গায় কার্ল মার্কস, মাও সেতুং, ওনারাও ফাইট করেছেন। তো রাষ্ট্র এখন বর্তমান সময়ে
অনেকেই প্রশ্ন তুলছে বাংলাদেশ কি আসলে রাষ্ট্র হয়েছে কিনা। তবে এই প্রশ্নের সমাধানে আমি যাব না বাংলাদেশ রাষ্ট্র হয়েছে কিনা, তবে রাষ্ট্র হওয়ার পূর্বে একটা সিভিলাইজড বা সিভিলাইজেশন প্রয়োজন হয়। তো মোটা দাগে আমাদের এই এশিয়াতে মঙ্গোলিয়ান সিভিলাইজেশন আছে, চৈনিক সিভিলাইজেশন আছে, পার্সিয়ান সিভিলাইজেশন আছে, বোম্বের যারা মারাঠি সিভিলাইজেশন আছে, পাঞ্জাবি সিভিলাইজেশন আছে, কিন্তু বাঙালি যে সিভিলাইজেশন, সেই সিভিলাইজেশন আর আমরা এখনো পূর্ণতম প্রক্রিয়া এখনো পৌঁছতে পারি নাই। যদি সিভিলাইজেশনের পূর্ণ প্রক্রিয়া আমরা পৌঁছতে না পারি, তাহলে যতবারই স্টেট গঠন হবে সেই স্টেটটা হলো দোষে পড়ে। তাহলে সিভিলাইজেশনের সেই প্রক্রিয়াটা কি? সিভিলাইজেশনের সেই প্রক্রিয়াটা হলো আমরা এমন একটা সমাজে আবদ্ধ হব, আমাদের সংস্কৃতি থাকবে, আমাদের ভাষা থাকবে, আমাদের ধর্ম থাকবে, আমাদের সোসাইটাল কো এক্সিস্টেন্সি থাকবে। আমরা যখন অনেক বিষয়ের সিভিলাইজেশনের মধ্য দিয়ে সমাধান করতে পারবো, যে সমাধানের মধ্য দিয়ে আমরা স্টেটের দিকে এগিয়ে যাব। তো এই বাঙালি সিভিলাইজেশনের জন্য কখনো বাংলা ভাষা আন্দোলন হয়েছে, কখনো এখানে স্বাস্থ্যের অধিকার নিয়ে আন্দোলন হয়েছে, কখনো শিক্ষার জন্য। এটা শুধু বাংলাতে না, ভারত উপমহাদেশে হয়েছিল। বিখ্যাত ব্যক্তি স্যার সৈয়দ আহমদ খান এখানে মুসলমানদের শিক্ষার অধিকারের জন্য লড়াই করেছিলেন। এখানে ব্রিটিশ কলোনিয়ালিজম ছিল, তারপরে পাকিস্তান কলোনিয়ালাইজেশন এসেছিল, এখন আবার আমরা ইন্ডিয়ান কলোনিয়ালাইজেশনের মধ্যে আছি। ফলত যদি বাংলাদেশ রাষ্ট্র হয়, রাষ্ট্ররূপে কল্পনা করা হয় আমাদেরকে, যখন আমরা আউটার সাইডে যাই, বাংলাদেশ রাষ্ট্রের বাহিরে, বাংলাদেশ বলতে তুমি কি বুঝো, যখন আমাদেরকে প্রশ্ন করা হয়, তখন আমরা কোনো উত্তর দিতে পারি না। কারণ একটা রাষ্ট্র গঠন করতে তার প্রথমেই জনগোষ্ঠী গঠনের প্রয়োজন হয়, রাজনৈতিক জনগোষ্ঠী। যে রাজনৈতিক জনগোষ্ঠী গঠনের উপরে ভিত্তিমূলে দাঁড়িয়ে একটি রাষ্ট্রের ভিত্তিমূল আসে। তো এই বঙ্গদেশে বা বঙ্গভূমিতে সিভিলাইজেশনের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা এখনো কনক্লুশনে পৌঁছতে পারি নাই। নির্ধারিত যে চুক্তিনামা, সেটাকে বলা হয় সংবিধান। তাহলে একজন ব্যক্তি থেকে হলো পরিবার, পরিবার থেকে হলো সোসাইটি, সোসাইটি থেকে স্টেট, যে স্টেটটা সবার সম্মিলিত রূপে একটা চুক্তিনামার মধ্য দিয়ে আমরা চালিয়ে থাকি, সেটা হলো কনস্টিটিউশন বা সংবিধান। এই সংবিধানে লিখে থাকে যে আমরা স্বাস্থ্যের অধিকার কতটুকু পাবো, রাজনৈতিক অধিকার কতটুকু পাবো, আমাদের শিক্ষার অধিকার কতটুকু পাবো, তুমি সাদা আমি কালো, দুজনের মধ্যে পার্থক্যের জায়গা থেকে আমরা কে কতটুকু অধিকার পাবো, তুমি নারী আমি পুরুষ, এই সমাজের মধ্যে কে কতটুকু অধিকার পাবো, সবাই একসাথে বসে একটা চুক্তিনামা করে। তবে এই চুক্তিনামা করার আগে ব্যক্তি একটা গড়ার মধ্য দিয়ে যায় বা পুনর্গঠনের মধ্য দিয়ে যায়। ব্যক্তি থেকে ফ্যামিলি একটা পুনর্গঠনের মধ্য দিয়ে যায়। যখন একটা ভালো ফ্যামিলি হয়, তখন ওইটার থেকে একটা ভালো সোসাইটি বা সমাজ গড়ে ওঠে। এই সমাজকে কেন্দ্র করে অনেক রতি মহারথী বুদ্ধিজীবীরা কাজ করেছেন। পুরো বিশ্বে অনেক ধরনের সমাজ রয়েছে। এই সমাজে আবার রিকনসিলিয়েশন প্রয়োজন হয়, যে রিকনসিলিয়েশন প্রসেসের মধ্য দিয়ে একটি পর্যায়ে গিয়ে আমরা হলো স্টেটটা গঠন করতে পারি। রাষ্ট্র গঠনের পুনর্গঠনের প্রক্রিয়াটা বা গাঠনিক প্রক্রিয়াটা আমেরিকাতে বড় আকার শুরু হয়েছিল, কিন্তু এর পূর্বে তারা অনেকগুলো সিভিল ওয়ারের মধ্য দিয়ে গিয়েছিল। সিভিল ওয়ারের পরে সবাই বসার পরে বলল যে আমরা এভাবে আমেরিকা রাষ্ট্রটা চালাবো। তখন আমাদের যারা মা বোনেরা, তারা বলল যে তুমি যে রাষ্ট্রটার এই চুক্তিনামা করছো, এই চুক্তিনামাটা আমার কোনো অধিকার নাই, আমার কথা বলার কোনো ভয়েস নেই। তখন তাদেরকে ইনক্লুড করা হলো সোসাইটিতে, রাষ্ট্রে। যারা কালো মানুষ, তারা বললো আমাদের অধিকার নাই, আমাদেরকে অন্তর্ভুক্ত করো। অনেক রক্ত সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে অন্তর্ভুক্ত করা হলো।
একটা পর্যায়ে সবাইকে অন্তর্ভুক্ত করতে করতে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান সবকিছু যখন একটা পর্যায়ে এসেছে, তখন বিশ্ব মঞ্চে আবার এই রাষ্ট্র পুনর্গঠনের জায়গায় ওয়েলফেয়ার স্টেটের ধারণা আসলো। যে আন্দোলনটা হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, সাম্যের পক্ষে, তো ওই জায়গাটা পুরো বিশ্বে যখন মডার্ন স্টেট গুলো হওয়া শুরু করলো, বর্ণপ্রথা বৈষম্য থেকে মুক্তি, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা মুক্তি দিয়েছেন, আমাদের এখানে মাওলানা